উপদেষ্টাকে খুন করব, তুইও বাঁচবি না। হ্যাঁ, ঠিকই শুনেছেন, সরাসরি হত্যার হুমকি দেওয়া হয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আর শরীয়তপুরের জাজিরা থানার ওসিকে। দেশকে সচল করার জন্য একটি সরকার লাগবে, সরকার গঠন ও চালাবার জন্য তারা আমাকে খবর দিল। আমি তখন বিদেশে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, অন্তর্বর্তী সরকার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ পার্লামেন্ট গঠন করলেন, ক্ষমতায় গেলেন বিএনপি, নতুন সরকারের শপথ গ্রহণ হলো। তাহলে সব শেষে এখন অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনূস কোথায় যাচ্ছেন, এটা নিয়ে নানান প্রশ্ন। এদিকে তার দেশ থেকে যাওয়ার আগেই নানান ধরনের মামলাও প্রস্তুতি হয়ে গেছে আন্তর্জাতিক মহলে। ইন্ডিয়ান প্ল্যানিং ভাবে এবার বিএনপির মাধ্যমেই নতুন করে হাইকোর্টে ডক্টর ইউনূসের বিরুদ্ধে দুর্নীতি সহ নানান মামলায় তাকে ফাঁসানোর চেষ্টা করছে বিভিন্ন দল। অটোমেটিক্যালি ডক্টর ইউনূস এই জাল থেকে তথা বিএনপি আওয়ামী লীগের জাল থেকে খুব সহজে বের হবে নাকি তার আগেই কট খেয়ে যাবে, বা তাকে হত্যার ষড়যন্ত্রও এখন ব্যাপকভাবে চলছে এবং সেই দল এখন শক্তিশালী। বিস্তারিত আপডেট রিপোর্টে। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। উপদেষ্টাকে খুন করব, তুইও বাঁচবি না। হ্যাঁ, ঠিকই শুনেছেন, সরাসরি হত্যার হুমকি দেওয়া হয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আর শরীয়তপুরের জাজিরা থানার ওসিকে। ঘটনার সূত্রপাত শেখ হাসিনার জন্মদিনে। পুলিশের দাবি, সেদিন ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের প্রভাবশালী নেতা মিথুন মণ্ডল জাজিরায় নেতাকর্মীদের নিয়ে গোপন বৈঠক করছিলেন। পুলিশ হানা দিলে পালিয়ে যায় সবাই। পরে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে মামলা হয় 65 জনের নামে। সে ঘটনার প্রতিশোধ নিতেই শুক্রবার দুপুরে ওসির নাম্বারে আসে সেই ভয়ঙ্কর ফোন। কলার ছিলেন পুলিশের দায়ের করা মামলার আসামি মিথুন ঢালি, আর কলটি এসেছিল বিদেশি একটি নম্বর থেকে। কোনো পদে রাখা যাবে না এবং ইউনূসকে ছাড়াও যাবে না। এই সরকারের মধ্যে ইউনূসকে তো রাখাই যাবে না, ভারতবর্ষের সঙ্গে যা তারেক রহমানের চুক্তি হয়েছে। ফলে তার এখন খুব মন খারাপ হয়েছে। তিনি এখন উদাসীন হয়ে এখন ভাবছেন কোন জায়গায় যাবেন। তিনি চিটিংবাজ, তার প্রচুর অর্থ আছে, তার অন্যত্র বাসস্থান তো নিশ্চয়ই রয়েছে, কিন্তু সেখানে গেলে এত সুযোগ সুবিধে, লোক লস্কর, একেবারে সরকারি পয়সায় একেবারে মোৎসব করা, চর্বচস্য লেজ্জ পেয় খাওয়া, এগুলো তো আর জুটবে না। তারপর 50টা চাকর বাকর, তারপরে তো সহায়তাকারী লোকজন, তারপরে এত লোকের ভিড়। এখনই তো ভিড় তো কমে গেছে, এরপরে একাকী নির্বাসনে থাকতে হবে, সেটা ভেবে তার অন্তরাত্মা কেঁপে উঠছে একবারে হা 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 করে। আপনারা হয়তো হাসছেন, আপনারা ভাবছেন যে লোকটার এরকমই হওয়া উচিত ছিল, কিন্তু ইউনূসের কাছে এটা একটা ত্রাসের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তো যাই হোক, ইউনূস কোথায় যাবে সে নিয়ে আমাদের কোনো চিন্তা নেই, কিন্তু পলায়ন তো জারি আছে। আমি কয়েকদিন আগে আমি একটা ভিডিও করেছিলাম, আমি বলেছিলাম নাম ধরে ধরে এরা সব পালাবে। আমি নামগুলো আবার বলছি, মিলিয়ে নিন এরা সব কারা কারা পালিয়েছে আর কারা কারা লাইনে আছে। কালকে তারা সব টিকিট কাটা আছে, সব পটাপট একেবারে পালাবেন। ধর 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 এবার ধরে যদি আটকাতে পারেন, দেখুন বিমানবন্দর ঘিরে রাখুন। এরা এই চিটিংবাজগুলো প্রচুর পয়সা লুটপাট করেছে, লুটপাট করে এখন কাটার ধান্দা করছে। আমি বলেছিলাম উপদেষ্টার বিশেষ সহকারী দুজন আছে, আবু তৈয়েব এবং লুৎফে সিদ্দিকী, এরা দুজনে পালাবেন। তা অলরেডি এরা দুজনে পালিয়ে গেছেন অলরেডি। আচ্ছা, বাকি যে 9 জন জানিয়ে দিয়েছিলেন তারা পালাবেন, তারা হচ্ছেন সালাউদ্দিন অর্থ, রিজওয়ানা পরিবেশ, যিনি বড় বড় কথা বলেছিলেন আমি অন্তত পালাবো না, তিনিও পালাবেন, আগামীকালই হয়তো পালাবেন। শারমিন মুর্শেদ ওয়ার্ক অ্যান্ড এস্টাবলিশমেন্ট, ফরিদা আক্তার লাইভস্টক, ফারুকি আজম অর্থ ও মুক্তিযুদ্ধ উপদেষ্টা,
জাহাঙ্গীর আলম চৌধুরী স্বরাষ্ট্র, তাই খুঁজে পাওয়া যাচ্ছে না, তিনি সম্ভবত বাইরে চলে গেছেন। তৌহিদ হোসেন, তিনি বলেছিলেন আমি পালাবো না, আমি থাকবো, তিনিও কালকে হয়তো হাওয়া হয়ে যাবেন, কারণ তার পরিবার কিন্তু চলে গিয়েছে। আচ্ছা, খলিলুর রহমান, সে তো এনএসএ, সে তো মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক, তিনি তো যাবেনই। আর শেখ বশির, বিমান ও বাণিজ্য। এছাড়াও আরো একজন রিজাইন দিয়ে দিয়েছিলেন, তিনি হচ্ছেন আপনাদের আইজিপি। আমি বলেছিলাম তিনি পালিয়ে যাবেন, তিনি চলে যাবেন, তিনি জানিয়ে দিয়েছিলেন। তিনি 15 তারিখ তিনি রেজিগনেশন দিয়েছেন এবং সেটা অ্যাকসেপ্ট হয়েছে। তিনি বলেছেন অ্যাকসেপ্ট না করলে আমি ছেড়ে বেরিয়ে যাব, আমার আর কোনো দায় থাকবে না, কারণ আমার আর 8 মাস বাকি আছে, আমি এ দায়িত্ব আর সামলাতে পারবো না। এবার তিনিও কাটার ধান্দা করছেন, তিনিও কেটে পড়বেন। আচ্ছা, এদিকে আপনাদের তিনি হচ্ছে আইজিপি, হচ্ছে বাহাদুর আলম, তিনি আইজিপি। আচ্ছা, আর একটা খবর হচ্ছে, যেটা আমি গতকালকে বলেছিলাম, সেনাবাহিনী ব্যারাকে ফিরছে। এবার ডেটটা জানা গেছে, সেটা হচ্ছে 28 তারিখ। এই মাসের 28 তারিখ ওয়াকারুজ্জামান বলে দিয়েছে আমার সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে। এবার সরকার থেকে অনুরোধ করা হয়েছে এবং তারেক রহমানও অনুরোধ করেছেন আরো যাতে একটা মাস তারা থেকে যান, তাদের গুছিয়ে নিতে সময় লাগবে। সেখানে ওয়াকারুজ্জামান বলেছেন যে আমরা অলরেডি অনেক ক্লান্ত, আমাদের বিশ্রামের দরকার, আমরা আর। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান, কেউ ভিডিওটি স্কিপ করবেন না। ডক্টর ইউনূসের ক্ষমতা হস্তান্তরের পর থেকেই উপদেষ্টাদেরকে নিয়ে নানান ধরনের অভিযোগ কিন্তু আনাগোনা চলছে, কেননা অনেকেই শপথ গ্রহণের আগেই, নির্বাচনের ফলাফলের আগেও অনেকে পালিয়েছেন, শপথের পরেও পালিয়েছেন। এদিকে এবার বিএনপির শপথ সরকার গঠনের পরেই কিন্তু আরও নানান গুঞ্জন এবং তাদেরকে একটা আটকিয়ে জেলে ভরার একটা প্ল্যানিং করছে বিএনপি সম্ভবত। আসলে একটু বিস্তারিত ইঙ্গিত জানবো। যাদের মনে ভয় নাই, দুর্নীতি করে নাই, চিটিং করে নাই, বাটপাড়ি করে নাই, স্বজনপ্রীতি করে নাই, তারা সুন্দরভাবে 18 মাস ভালো হোক খারাপ হোক, যতটুকু তারা দায়িত্ব পালন করেছিল, তারা সুন্দরভাবে বাংলাদেশ থেকে বিদায় নিবে। কিন্তু ঘটা শুরু হয়েছে ভিন্ন ঘটনা। অর্থাৎ তৎকালীন সময় পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ, তিনি যে বক্তব্যগুলি দিয়েছিলেন, সেটার প্রথম জায়গাতে আমরা যার নাম পাইলাম, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, অর্থাৎ ডক্টর ইউনূসের বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব, তিনি দেশ ছেড়ে ভাইগা চলে গেলেন নীরবে। ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, খুবই গুরুত্বপূর্ণ বেশ কিছু সেক্টর তিনি আসলে হোল্ড করেছিলেন। এখন সূত্র বলছে সকাল 10টার দিকে, আজকে শনিবার সকাল 10টার দিকে জার্মানির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করে ফেলেছেন। আপনার বিমানবন্দর সূত্র থেকে জানা গেছে তিনি এমিরেট এয়ারলাইন্সের ফ্লাইট EK583 এই বিমানযোগে হযরত শাহজালাল বিমানবন্দর থেকে আপনার রওনা হয়েছেন। তার সফরের উদ্দেশ্য আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি, জানিয়ে মানুষের মধ্যে সন্দেহ তৈরি হয়েছে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী কেন নীরবে দেশ ছেড়ে চলে গেলেন, কেন এটার কাজ সম্পর্কে কোনো ব্যাখ্যা বা তথ্য আমাদের কাছে আসলো না। দর্শক, ফয়েজ আহমেদ নেদারল্যান্ডসের নাগরিক এবং বর্তমানে তিনি নেদারল্যান্ডসের প্রতিষ্ঠান ভোডাফোন জিঙ্গুতে সিনিয়র সফটওয়্যার সলিউশন আর্কিটেক্ট হিসাবে কর্মরত রয়েছেন। তো ওই যে অভিযোগ ছিল যে এই অন্তর্বর্তী সরকারটাই যারা চালাইছে, তারা বিদেশি নাগরিকদের দিয়া এই রাষ্ট্রের মেরামত করতে চাইছে, সংস্কার করতে চাইছে। অধ্যাপক আলী রেস থেকে শুরু করে ভাই যারা বিদেশে থাকে, দেশেই থাকে না, এই দেশের সংস্কার করতে গেলে তারা আসলে কি করবে? ধরেন বাংলাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে উদাহরণ দিলে বুঝবেন, দেখবেন যে এখানে শিক্ষকদের সন্তানরা স্কুলে পড়ে না, ম্যানেজমেন্ট কমিটি যেটা থাকে তাদের বাচ্চারা এই স্কুলে পড়ে না, অ্যাজ এ রেজাল্ট স্কুলের পড়া ভালো না, বাথরুমগুলোতে যাওয়া যায় না, পরিবেশ খুবই নোংরা। প্রাইভেট প্রতিষ্ঠানগুলোতে তারা তাদের বাচ্চা পড়ায় যেখানে ফার্স্ট ক্লাস পড়াশোনা হয়। অর্থাৎ আমি নিজে যেই কাজটাতে সুবিধা ভুগি না বা আমার পরিবার সুবিধা ভুগি না,
সেই কাজে আমার ইমানদারি থাকবে শতভাগ, এটা আশা করো বোকামি। তো আমরা 2025 সালে আমরা যখন দেখলাম যে নাহিদ ইসলাম এই তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় থেকে পদত্যাগ করলেন, এরপর মন্ত্রণালয় খালি থাকায় 5ই মার্চ ফয়েজ আহমেদকে প্রতিমন্ত্রী পদমর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসাবে নিয়োগ দেওয়া হয়। তো তিনি আকস্মিক দেশ ত্যাগ করার পরেই মানুষের মধ্যে সন্দেহ হয়েছে যে ধান্দাটা আসলে কি করছে। দেখেন, তিনি হয়তো কোনো দুর্নীতি করেন নাই, কিন্তু এভাবে ইলেকশনের একদিন পরে দেশ ছেড়ে তিনি পালাই গেলেন। কোথায় গেলেন, কেন গেলেন, কোনো তথ্য নাই রাষ্ট্রের কাছে। ওই যে বলা হইতো যে আমাদের কি বলে যে বাণিজ্য সচিব যিনি আছেন, বাণিজ্য কি বলে উপদেষ্টা ছিলেন, তিনি কিন্তু একটা বলছিলেন বশির সাহেব যে 21 লক্ষ কোটি টাকা ঋণ করা হয়েছে। এই টোটাল টাকা কি রাষ্ট্রের কল্যাণে গেছে, নাকি আসলে এরকম কোন উপদেষ্টাদের পকেটে আছে যে ডরে ভয়ে আগের থেকে লাল পাসপোর্ট জমা দিয়া ওই কূটনৈতিক পাসপোর্ট ফালাইয়া দেশি পাসপোর্ট দিয়ে দেশ ত্যাগের পরিকল্পনা ছিল? এটাই আসলে প্রমাণিত হইল। এখন আমার মনে হয় ফয়েজ সাহেব যিনি আছেন তার বিরুদ্ধে এই অভিযোগ যেহেতু দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন। দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।